হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে কথা বলবো হচ্ছে প্রোপাগান্ডা অফ দ্য ইয়ার, দ্য তাজ স্টোরি বলে একটা ছবি আসছে, যে ছবিটাতে রয়েছে লিড চরিত্রের পরেশ রাওয়াল। তো সেই ছবির ট্রেলার কালকে রিলিজ করে গেছে এবং ট্রেলারটা মানে জাস্ট হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো ফলস অলরেডি বহু বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে এগুলো ফলস প্রমাণ হয়ে গেছে। সেই ইনফরমেশনগুলো যেগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ায়, সেগুলোকে নিয়ে একটা ছবি তৈরি হয়েছে এবং সেখানে যা যা থিওরি দিচ্ছে এগুলো সব ফলসিফাই হয়ে গেছে। কিন্তু সেগুলোর ওপরই এমফাসিস করে করে পুরো ছবিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভিত্তিতে রিসার্চ করে বানানো হয়েছে। পুরো টেমপ্লেটটা হচ্ছে ওমাই গডের মতো, মানে ট্রেলারটা দেখেই বুঝতে পারবেন যে ওমাই গডের যা টেমপ্লেট ছিল, যে একটা লোক যে হচ্ছে তাজমহলের গাইড, এবার সে কেস করেছে, সে ওটাকে মন্দির মনে করে, এবার সেটা ওর নিচে আন্ডারে কি মন্দির ছিল কি ছিল না সেটার জন্য কোর্ট কেস হচ্ছে, এবং জাকির হোসেন হচ্ছে অপোজিটের লয়ার, এবং ও বিভিন্ন কথাবার্তা বলছে এবং আর্গুমেন্ট ইত্যাদিগুলো শুনলে পরিষ্কার ওমাই গডের কথা আপনার মনে পড়বে, মানে ফার্স্ট পার্ট 2012 সালের কথা বলছে। এবং এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। ওমাই গডে একটা হিউমারাস টেক ইত্যাদি ছিল। এখানে কিছু দেখুন, যদি ট্রেলার হিসেবে বিচার করি, খুব একটা বড় প্রোডাকশন হাউসের ছবি নয়, মানে বিশাল ভালো প্রোডাকশন ভ্যালু ইত্যাদি নেই। পরেশ রাওয়ালকে কিছু কিছু ভালো, এবং পরেশ রাওয়াল যেহেতু মানে অভিনেতা ভালো, তাই কিছু কিছু ভালো ডায়লগস দিয়েছে এবং কিছু ডায়লগস পুল অফ করে দিয়েছে, ভালো ল্যান্ড করিয়ে দিয়েছে, সেগুলো ভালো রয়েছে। বাট বাকি জিনিসপত্রগুলো পুরোপুরি ধজা, এবং একটা জায়গাতে দেখবেন অ্যান্টি ন্যাশনাল লেখা আছে, সেখানে আন্টি ন্যাশনাল লেখা আছে। মানে এই অবস্থা আর কি, এরকম লেভেলে আর কি কাজ হয়। এবং আপনাদেরকে আমি এটা বিষয়ে যখন কথা বলছি, আমি কেন বলছি এগুলো খিল্লির বিষয়, এটা কেন আমি মানে বলছি আর কি, লোকে রেগে যাবে, অনেকে কমেন্টে এসে গালাগালিও দেবে। এই যে থিওরিটা না, যে তাজমহলের নিচে একটা শিব মন্দির আছে যেটার নাম হচ্ছে তেজো মহালিয়া বলে, এই থিওরিটা কিন্তু আজকের থিওরি নয়। পিএন ওক আপনারা সার্চ করে দেখুন, আপনারা একটু পড়াশোনা করুন, ইন্টারনেটটা তো খালি পানু দেখার জন্য নয়। আপনারা সার্চ করুন, গুগল করুন পিএন ওক বলে, ঠিক আছে? পিএন ওক ভদ্রলোক 70-এর দশকে 80-এর দশকে প্রচুর বই লিখেছে, এবং তার উদ্দেশ্যই ছিল বিভিন্ন ফলস থিওরি দেওয়া। সেই সময় তো ইন্টারনেট ইত্যাদি ছিল না, মানুষ ক্রস চেক করতো না। তো এরকম একটা ন্যারেটিভ তৈরি করবার জন্য যে ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম এই দুটোই আর কি হিন্দুইজম থেকেই জন্মেছে, এবং বিভিন্ন এরকম ধরনের যে ক্রিশ্চিয়ান কিছু চার্চ, মুসলিম কিছু মসজিদ হোক সেগুলো সবই অ্যাকচুয়ালি হিন্দু আর্কিটেকচার আগে ছিল। যেরকম এর অনেক ক্লেম আছে, যেরকম মক্কাতে যে কাবা আছে না, তো সেটার নিচে আর কি শিব মন্দির আছে, শিবকে আটকে রাখা হয়েছে, এই ধরনের থিওরিও দেওয়া আছে। ভ্যাটিকান সিটির ওটা হিন্দুদের তৈরি করা, এরকম থিওরিও দেওয়া আছে। তারপরে এই তেজো মহালিয়া যেটা হচ্ছে তাজমহলের নিচে শিব মন্দির আছে, এটাও এর বলা। তারপরে এরকম বহু ভুলভাল জিনিসপত্র বলেছে, ঠিক আছে? যে হিন্দু রাজারা নাকি কোরিয়া থেকে কাবা অব্দি এত অব্দি রাজত্ব করতো, এরকম প্রচুর থিওরি আছে, প্রচুর বই আছে, এবং এই প্রত্যেকটা থিওরি ডিবাঙ্ক অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এগুলো নিয়ে অলরেডি হিস্টোরিয়ানরা কথা বলে নিয়েছে। এবং পরবর্তীকালে এটা আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন তো নিউজ চ্যানেলগুলো এরকম ছিল না। মানে এখন যেরকম নিউজ চ্যানেলে কাজ কি, মানে বায়াস ভাবে খবর বলে, খবরও বলে না, বেসিক্যালি খবর তৈরি করেন নিজেরা। তখনকার দিনে তো ফ্যাক্টস দেখাতো। তো তখন এই জিনিসটা নিয়ে আই থিঙ্ক কোনো কোর্টে আর কি কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল 2000 সালে। তখন এটা নিয়ে একটা পুরো একটা ডকুমেন্টারির মতো পুরো নিউজ চ্যানেল একটা পুরো দেখিয়েছিল, আমি দেখেছিলাম ছোটবেলায়। ওখানে পুরো ডিটেলটা দেখিয়েছিল যে থিওরিটা কোথা থেকে এসছে, কি হয়েছে, তারপরে কি কি। ইভেন আপনারা গুগল করলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা এই জিনিসটাকে ডিবাঙ্ক করে দিয়েছে। যে নিচে 22টা ঘরের যে ব্যাপারটা বলছে, যেগুলো বন্ধ আছে, ওগুলো সব অলরেডি যে যে ইনফরমেশনগুলো এখানে দিচ্ছে, যে ক্লেমস গুলো, সেগুলো অলরেডি সব ডিবাঙ্ক হয়ে গেছে, মানে ওগুলো যে ফলস, ওগুলো হয়ে গেছে। এবং তার পরবর্তী আই থিঙ্ক লাস্ট মনে 2018 সালেও মনে হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা নিয়ে অলরেডি করে বলে দিয়েছিল। তারপরেও এটা নিয়ে আজকের দিনে ছবি হচ্ছে। এবং পরেশ রাওয়াল যে একটা টাইমে ওমাই গডের মতো ছবি করেছে, এবং পরেশ রাওয়াল একটা টাইমে তাজমহলকে নিয়ে লিখেছিল যে তাজমহল হচ্ছে সিম্বল অফ লাভ, এটাকে নিয়ে কোনো রকম হেট্রেড ছড়িও না, তার টুইট রয়েছে। আর আজকে সে এরকম একটা ছবি করছে, মানে জাস্ট কিছু বলার নেই, মানে যা খুশি তাই। মানে আর এই প্রোপাগান্ডা ছবিগুলো কয়েকটা সফল হয়েছে, এবং সেটা দেখা দেখি দেখবেন অনেকেই বানানো শুরু করেছে। তো তারপরে সেগুলো কিন্তু চলছে না, সেগুলো সফল হচ্ছে না আলটিমেটলি। রিসেন্টলি এও হলো না, ওই বেঙ্গল ফাইলসও হলো না। এরকম প্রচুর প্রোপাগান্ডা ছবি এসছে যেগুলো একটাও ঠিকঠাক ভাবে হয়নি, ওয়ার্ক করেনি। এটাও আর কি সেটার মধ্যে একটা অ্যাডিশন হতে চলেছে। বাট এটা যেহেতু তাজমহলকে নিয়ে হচ্ছে, তাই জন্য একটু লোকের লাইমলাইট পেয়েছে। এবার দেখা যাক লোকে এই ফলস থিওরিটা বাই করে কিনা। বাট আপনারা কিন্তু ইন্টারনেটে একটু পড়াশোনা করুন আর কি, পিএন ওকে নিয়ে এবং এই থিওরিটা নিয়ে, এবং সেটা কিভাবে ফলসিফাই হয়ে গেছে সেটার ব্যাপারে অলরেডি প্রচুর প্রচুর ইনফরমেশন ইন্টারনেটেই অ্যাভেলেবেল আছে। যাই হোক, এটা গেল একটা দিক।
এর পরবর্তী আমরা কথা বলছি আরাসান বলে একটা ছবি আছে ভেট্রিমারেনের আপকামিং ছবি, যেটা এসটিআর কে নিয়ে করছে। তো সেই ছবির আজকে প্রোমোটা রিলিজ করে গেছে, কালকে থিয়েটারে দেখানো হয়েছিল, তখনই বিভিন্ন লোকে মানে শুট করে ইনস্টাগ্রামে ছেড়েছিল আর কি, ভিডিও টিডিও বানিয়ে। বাট এখন ফাইনালি ওরা প্রোমোটা আজকে সকালে ড্রপ করেছে এবং প্রোমোটা সলিড হয়েছে। প্রথম কথা হচ্ছে ভেট্রিমারন তার প্রথম যে ছবি করেছিল পোল্লা ধবন, যেটা ধনুষকে নিয়ে করেছিল, সেই ছবিটাতে কিন্তু প্রচুর কমেডি সিনস ছিল, মানে কমিক সিনস আলাদা করে বন্ধুদের মধ্যে, বন্ধুদেরকে ধনুষ মারছে, কমেডি করছে, এ করছে, সিনস ছিল। পোল্লা ধবনে কিন্তু ওটা বেশ ভালো ছিল। পরবর্তীকালে যখন সে ছবি বানানো শুরু করেছে ভেট্রিমারন, তো খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম ডিরেক্টর, আসুরান বলুন, বা তারও আগে যখন বড়া চেন্নাই বানিয়েছে, বা তারও আগে এই ছবিটা বানিয়েছিল আমাদের ভিসারানাই ছবিটা বানিয়েছিল, বা ধনুষকে নিয়ে আডুকলাম বানিয়েছিল, সেগুলোতে না কমেডি অ্যাজ সাচ বেশি ছিল না। আডুকলামে তবুও অল্প বিস্তর ছিল, বাট যত কেরিয়ারে এগিয়েছে ভেট্রিমারন পুরোপুরি ড্রাই ন্যারেটিভ, কমেডি ছাড়া এরকম একটা ন্যারেটিভের দিকে বেশি সুইচ করে গেছে। বাট পোল্লা ধবন যদি আপনারা দেখেন, পোল্লা ধবন পুরোপুরি কমার্শিয়াল ছবি আর কি, এবং সেটার ফ্লেভারই কোথাও একটা বড়া চেন্নাইতে পেলাম, যে আবারও ভেট্রিমারন, আপনারা যদি ভিদু থালা ইত্যাদি দেখেন দেখবেন খুব ড্রাই সিরিয়াস ছবি। বাট এখন আমি এইটা ট্রেলার মানে প্রোমোটা কেমন ভাবে ডিজাইন করেছে, এটার মধ্যে কিন্তু কমেডি এনেছে। এবং এখানে আমরা সিম্বুকে দেখতে পাচ্ছি, তো তাকে আর কি নেলসন, যে ডিরেক্টর, নেলসন ইজ প্লেইং হিমসেলফ, সে একটা তাকে নিয়ে ছবি বানাতে এসছে এবং ইন্টারভিউ করছে কোর্টের বাইরে দাঁড়িয়ে। এবং সেখানে এসটিআর আর কি বলছে যে আপনারা এরকম যদি টাইটেল কার্ড দিয়ে দেন আপনাকে পুলিশ ধরবে না, ল কিছু করতে পারবে না, এই ধরনের জিনিসপত্র বলছে। এবং ওই জায়গাটা বেশ হিউমারটা বেশ ভালো ওয়ার্ক করে। নেলসনের যেরকম একটা ডায়লগ বলার স্টাইল আছে, বিকজ নেলসনের নিজের ছবির যত অ্যানাউন্সমেন্ট ভিডিও ইত্যাদি আসে সেগুলোতে সে নিজে থাকে, তো সে ভালো অ্যাক্টিংও করতে পারে, বেশ মজাদার। তো সেটা সে করছে, তার অ্যাসিস্ট্যান্টকে সাথে কথা বলছে, বলছে নো পেন নো গেন, বলছে নিজের সিনেমাতে এটা লিখিস, এই ধরনের জিনিসপত্র। তো তারপরে এসটিআর যখন কোর্টে যাচ্ছে, এবং কোর্টে যাওয়ার পরে ওকে বলছে যে তোমার উপর আর কি খুন করার আর কি অভিযোগ আছে, তো তুমি সত্যি খুন করেছো? ও বলছে না, আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং লোকটা খুব মানে ঠান্ডা, ভালো, ভদ্র বিহেভ করছে। এবার এইটা যখন ও কোর্টে ওর ওপর আর কি ওই চার্জেস গুলো বলছে জাজ, সেই সময় আমরা ফ্ল্যাশব্যাকটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বড়া চেন্নাই টাইম লাইনটা, যেটা হচ্ছে 90s এর টাইম লাইনটা। এবার আপনারা যদি বড়া চেন্নাই ছবিটা দেখেছেন, চেন্নাই সেন্ট্রাল নাম দিয়ে হিন্দি ডাবে ইউটিউবে আছে, বাট ওটা দেখবেন, ওটা এডিটে ওরা আগে পিছিয়ে করে দিয়েছিল জিনিসপত্র, অ্যাকচুয়াল সিনেমাটার এডিটটা ওখানে চেঞ্জ করে দিয়েছে গোল্ড মাইন। যাই হোক, তো সেখানে দেখবেন আমাদের রাজীব গান্ধী মারা গেছে 1991-এ, এবং তারপরে একটা বিশাল ঝামেলা হচ্ছে তামিলনাড়ুতে। এবং সেইখানে এই যে ক্যারেক্টারটা যেটা ধনুষ প্লে করছিল, তার বস্তির লোকেরা যেখান থেকে যা পেরেছে টিভি ফিভি ফ্রিজ ফ্রিজ সব নিয়ে এসছে। দেখবেন এখানে একটা সিন আছে যেখানে হিরোইনের সাথে দেখা হয়। তো ওই যে ঘটনাটা ঘটেছিল, ওই যে রাজীব গান্ধী অ্যাসাসিনেশন, সেই ঘটনাটার সময়কালেই এই ঘটনাটাও ঘটছে এবার চেন্নাই ইউনিভার্সে। কারণ ওইখানে আর কি যেদিনকে ও খুনটা করেছে, যেটা এসটিআর কে জিজ্ঞেস করছে, সেটা ওই রাতেই করেছে যেদিনকে পিএম কে মারা হয়েছিল। এবং সেখানে ও তখন বলছে যে না, আমি ওই সময় ছিলামই না আমার লোকালিটিতে, এবং সেই দিনকে আমি একটা সিনেমা দেখতে গেছিলাম যেটার নাম হচ্ছে ক্যাপ্টেন প্রভাকরন। আর আপনাদেরকে বলে রাখি, এই প্রভাকরন নামটাই হচ্ছে মানে লিবারেশন তামিল টাইগার্স, আপনারা জানেন, এলটিটি। তো সেই এলটিটির যে লিডার ছিল তার নাম প্রভাকরন ছিল, এবং সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা তামিলে সিনেমা হয়েছিল, যেটাও 1991-এ রিলিজ করেছিল। ব্লকবাস্টার ছবি ছিল, বিজয়কান্ত ছিল তাতে। এবারে মনসুর আলী খান, যাকে আপনারা এতে দেখেছেন, লিওতে দেখেছেন, বিজয় লিওতে, সে ছিল ভিলেন, ঠিক আছে। সেই ক্যারেক্টারটা আবার বীরাপ্পানের থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড হতো, ওটা সুপারহিট ছবি। তো ওই ছবিটা দেখতে গেছিল বলছে, মানে ক্যাপ্টেন বীরাপ্পানের নাম নিচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সিম্বু অ্যাকচুয়ালি ওরকম করেনি, সে অ্যাকচুয়ালিতেই ওই মার্ডার গুলো করেছে, এবং সে কতটা ভায়োলেন্ট ছিল। তো দুটো লুক আমরা সিম্বুর দেখতে পাচ্ছি এসটিআর এর, একটা এজেড লুক আর একটা হচ্ছে একদম পুরো মানে ইয়াং লুকটা, এবং মুখে রক্ত রক্ত মেঘে হেঁটে আসছে। এবং অনিরুদ্ধকে প্রথমবার ভেট্রিমারনের সাথে কোলাবোরেট করছে। অনিরুদ্ধ কিন্তু বিজিএম এর কাজ অন্যরকম করেছে, মানে সচরাচর অনিরুদ্ধের মিউজিকের যেটা আমরা সিগনেচার বুঝে থাকি সেটা কিন্তু ভেট্রিমারনের জোন নয়। তো অনিরুদ্ধ কিন্তু নিজেকে ভেট্রিমারনের জোনে অ্যাডাপ্ট করেছে, এবং মিউজিকটা যেরকম দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং অনিরুদ্ধের নামটা যেভাবে আসছে, এটা বিদ্যুৎ চমকাচ্ছে, অনিরুদ্ধ নামটা আসছে, এবং হেঁটে যাচ্ছে এসটিআর, পুরো রক্ত রক্ত লেগে আছে, তারপরে একটা কলের কাছে গিয়ে বসছে, ওই জায়গাগুলো হেভি লাগছে। তারপরে পিছনে আরো লোক আসছে, তারপরে ও নিয়ে দাঁড়াচ্ছে হাতে ওটা নিয়ে, ওই কাঠারিটা নিয়ে, সেখানে জিনিসটা শেষ হচ্ছে। তো এই জিনিসটার স্টেজিংটা হেভি লেগেছে, এসটিআর এর চোখে মুখে রেজ হেভি লাগছে। এবং ধানুষ যেরকম কম বয়সী বেশি বয়সী দুটোই প্লে করতে পারে, যেটা বড়া চেন্নাইতে দেখতে পেয়েছিলেন, সেটা কিন্তু এসটিআরও করতে পারে। ভিটিভি বলে একটা ছবি আছে গৌতম বাসুদেব মেনন, ওখানেও দেখবেন সিম্বু অনেকগুলো এজ গ্রুপ প্লে করে, তো ও না ওই বডি ট্রান্সফরমেশন করে ওটা করতে পারে, ওকেও মানায় ওটাতে। তো সেটাও এখানে আমরা দেখতে পেতে চলেছি। আর একটা জায়গা বেসিক্যালি মানে সিম্বু আর কি ধানুষকে নিয়েও বলে যে আমার চরিত্রটা কে করবে, ধানুষকে দিয়ে করান, তাহলে ভালো মানাবে। তো ওই জায়গাটা, ওইটা বললাম যে প্রথম দিকটা হিউমার রয়েছে, সেটা বেশ ভালো লাগে। এবং তারপরে
ওই টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটাকে যেভাবে রেফারেন্স দিয়ে সিনেমার সাথে একটা রেফারেন্স টেনে করেছে, ওই টাইম পিরিয়ডটা ও কিন্তু এক্স্যাক্টলি বলে দেয়নি যে 1991 রাজীব গান্ধী অ্যাসাসিনেশনটা কিন্তু বলেনি, দেখবেন। কিন্তু ওই প্রভাকরণটা দিয়ে আপনাকে বুঝে যেতে হবে যে আচ্ছা ওই টাইম পিরিয়ডটা বলছে, ওটা একটা ওরকম ভাবে করেছে। আর তারপরে পুরো জিনিসটা যে স্টেজিংটা দেখাচ্ছে অ্যাকচুয়াল, তো সেটা সব মিলিয়ে আরাসানের আমার প্রোমোটা তো হেভি লেগেছে। আর এটা একটা কমার্শিয়াল আউট অ্যান্ড আউট বানাচ্ছে, তাই জন্য অনিরুদ্ধকে নেওয়া এবং ওই পোল্লা ধাবান জোনটার মধ্যে আবার ফিরছে। তো দেখা যাক কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। বড়া চেন্নাই আমার খুব পছন্দের ছবি, বারবার দেখেছি। এবং বড়া চেন্নাইতে একটা শেক্সপিয়ারের মতো ব্যাপার আছে, যেটা পোল্লা ধাবানেও ছিল। মানে জুলিয়াস সিজারকে মারার যে সিনটা, ওরকম একটা সিন কিন্তু বড়া চেন্নাইতে ছিল। তো দেখা যাক আরাসানে শেক্সপিয়ারিয়ান টাচটা থাকে কিনা। তো আরাসানের প্রোমো আমার হেভি লেগেছে। আচ্ছা, এর পরবর্তীতে আমার কথা বলবো দিল্লি ক্রাইম সিজন 3, সেটা একটা ছোট্ট ভিডিও গ্লিমস টাইপের ড্রপ করেছে মেকার্সরা, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো বেসিক্যালি সিজন 1 যেটা দেখুন, এরা নেটফ্লিক্স তো কি করে ডিরেক্টরের নাম ফাম তো দেয় না প্রোমো বা গ্লিমসের মধ্যে, সেটাই প্রবলেম। প্রথম সিজনটা পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়েছিল, যেটা দিল্লির ঘটনাটাকে নিয়ে ছিল। এবং তারপরে কিন্তু সেকেন্ড সিজনটা ওই স্ট্যান্ডার্ডের হয়নি। ডেফিনেটলি ভালো ছিল, বাট ওই স্ট্যান্ডার্ডের হয়নি। এবং সেকেন্ড সিজনটা ডিরেক্ট অন্য লোক করেছিল, ফার্স্টটা করেছিল হচ্ছে রিচি মেহতা। ও এখানকার ডিরেক্টরই নয়, ও ক্যানাডার ডিরেক্টর বেসিক্যালি, ঠিক আছে। ও মীরা নায়ের ইত্যাদির অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই অ্যানাটমি অফ ভাইলেন্স ইত্যাদির রাইটার ইত্যাদি ছিল, মানে যেগুলো ক্যানাডাতে হয়েছে। তো অলরেডি মানে ও ওটার ব্যাপারে জানতো ওই ঘটনাটার ব্যাপারে। তো ও খুব ভালো ডিরেক্টর। তো ওই ফার্স্ট সিজনটার জন্য পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেকেন্ডটা ভালো বাট একটা ইন্ডিয়ান শো হিসাবে ভালো আর কি, ঠিক আছে। ফার্স্ট লেভেলটাকে ম্যাচ করতে পারেনি। দেখা যাক থার্ড সিজনটা কে ডিরেক্ট করছে সেটার উপর ডিপেন্ড করে। আর থার্ড সিজনটাতে এবারে ঘটনাটা কি, ক্রাইমটা এক্স্যাক্টলি কি, কোন ট্রু ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে, এবারে হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং, মেয়েদের যে ট্রাফিকিং হয় সেই জিনিসপত্র আমরা দেখতে পাবো। এবং সেখানে বাড়ি দিদি বলে একটা ক্যারেক্টার আছে, যে অ্যান্টাগনিস্ট হতে চলেছে, যেটা হুমা কুরেশি প্লে করছে এবং তাকে দেখিয়ে দেয়, তাকে এস্টাবলিশ করে দেয়, এই জিনিসটাই দেখিয়েছে, ঠিক আছে। এবার দেখা যাক শেফালি শাহ ভার্সেস হুমা কুরেশি কিরকম লাগে। দুজনেই খুব পাওয়ারফুল অভিনেত্রী, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। দেখা যাক সিরিজটা ডিরেক্ট কে করেছে, কারণ ডিরেক্টর তো নাম যেটা বললাম নেটফ্লিক্স দেয় না। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।